আমরা তাহলে জ্যামিতি আজকে যে পাঠটা শুরু করব সেটা আগে বলিনি। প্রথম দিন আগের ক্লাসে জ্যামিতি যে আমরা ক্লাসটা করেছিলাম তাতে শেষ প্রশ্নটা ছিল যে দুটি সরলরেখা বা দুটি স্ট্রেট লাইন কি একটা প্লেনেই থাকবে নাকি ডিফারেন্ট প্লেনেও থাকতে পারে। তাহলে সেইটা আগে আমরা একটু আলোচনা করে নেব। দেখো আমরা বলেছিলাম যে দুটো স্ট্রেট লাইন, ধরো এইখানে রয়েছে একটা, এই পেনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর এই পেনটা আরেকটা স্ট্রেট লাইন। দুটো স্ট্রেট লাইন যখন একটাই বোর্ডের করে রয়েছে তখন এইটা বলা হবে যে একটা প্লেনেই রয়েছে। যদি এটা উঠেই যায়, যেটা আগের ক্লাসে বলেছিলাম, যদি উঠেই যায় তখন কি ডিফারেন্ট প্লেন হলো? তা কিন্তু হয়নি। তার কারণ এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা একটা প্লেনেই আছে। যদি আমরা একটা, ধরো এইটা একটা প্লেনের কথা চিন্তা করি, বুঝতেই পারছো যে এই পেনটা আর এই পেনটা, দেখো এইটা কিন্তু একটাই প্লেনে রয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি স্ট্রেট লাইন দুটো এরকম বেঁকেও যায় তাহলেও, সবাই মিউট করে দেবে, তাহলেও একটা স্ট্রেট লাইনে রয়েছে। যদি যেরকম থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু একটা প্লেন ড্র করা যায়। শূন্য স্পেসে যদি আমরা এভাবে ভাবি তাহলে কিন্তু দুটি স্ট্রেট লাইন দিয়ে একটা প্লেন ড্র করা যায়। কিন্তু সবসময় কি ড্র করা যায় সেইটা আমরা আজকে একটু ভালো করে ফিল করব। দেখো দুটি স্ট্রেট লাইন, প্রথম যে দুটি স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, দুটি স্ট্রেট লাইন যে প্যারালাল হয় সেই প্যারালাল হওয়ার কন্ডিশনগুলো কি, তাহলে প্রথমে তোমরা নোট ডাউন করো যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কন্ডিশন অফ প্যারালালিজম, কন্ডিশন অফ প্যারালালিজম অফ টু স্ট্রেট লাইনস। দুটি স্ট্রেট লাইন কখন প্যারালাল হয় বা সমান্তরাল হয়? প্রথম, যদি দুটি স্ট্রেট লাইন একটাই প্লেনে থাকে, দুটি স্ট্রেট লাইন যদি একটাই প্লেনে থাকে তাহলেই কিন্তু সে প্যারালাল হতে পারে। এটা ভালো করে ফিল করতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে নাম্বার ওয়ান, টু স্ট্রেট লাইনস মাস্ট লাই অন সেম প্লেন। এইটা আগে একটু আমরা আলোচনা করব। টু স্ট্রেট লাইনস মাস্ট লাই অন সেম প্লেন, ব্যাপারটা কি? দুটি স্ট্রেট লাইন সবসময় একটাই সমতল বা প্লেনে থাকবে তবেই তারা প্যারালাল হওয়ার স্কোপ পাবে। এই ব্যাপারটা ধরো আমি দুটো স্ট্রেট লাইন দিয়ে বোঝাচ্ছি। ধরো এই দেখো আমার কাছে এই দুটো স্ট্রেট লাইন রয়েছে, একটা স্কেল আর একটা এরকম স্টিক নিয়েছি। এই দুটো আমরা হচ্ছে স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করছি। এইবার দেখো যদি এই দুটো স্ট্রেট লাইন এরকম হয়, প্যারালাল হয়, তাহলে বুঝতেই পারছো যে এরা কিন্তু একটা প্লেনে লাই করবে। লাই করবে মানে কি? তুমি যদি প্লেনটা এইভাবে চিন্তা করো যে ধরো এইরকম ভাবে রয়েছে লাইনটা আর এই লাইনটা এইভাবে রয়েছে, তাই তো? তাহলে এই দুটো লাইন প্যারালাল হতে গেলে আমাকে কিন্তু একটাই প্লেনে আমাকে দুটো স্ট্রেট লাইন লাই করাতে হবে। আচ্ছা, যদি দুটি লাইন, আমি প্রথমে যে আলোচনাটা শুরু করেছিলাম এবং আগের ক্লাসে যে আলোচনাটা শেষ করেছিলাম যে দুটি লাইন কি সবসময় একটা প্লেনে থাকবেই? এইবার দেখো দুটি লাইন কিন্তু সবসময় এক প্লেনে থাকবে না। ধরো যদি এই লাইনটা এইরকম হয়ে যায়, দেখো এই লাইনটা যে প্লেনে আছে আর এই লাইনটা কিন্তু সেই প্লেনে নেই। এই লাইনটা এই প্লেনটাকে এফোর ওফোর করে চলে যাচ্ছে। যদি এভাবে ভাবি তাহলে কিন্তু বুঝতে পারছি দুটি লাইন কিন্তু সবসময় একটাই প্লেনে থাকবে এরকম কোনো কিন্তু কথা নেই। থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে দুটি লাইন যদি প্যারালাল হতে হয় তাদের অবশ্যই একটা প্লেনে থাকতে হবে। যেমন মনে করো এই যেটা বলছিলাম, এই বোর্ডের পরেই
এই দুটো লাইন এরকম রয়েছে, বোর্ডটাকে এরকম করতে পারো, তাও দেখো লাইন দুটো কিন্তু একটাই প্লেনে রয়েছে। বোর্ডটাকে এরকম করতে পারো, তাও দুটো লাইন কিন্তু একটাই প্লেনে রয়েছে। অর্থাৎ লাইন দুটো তুমি যেভাবে খুশি ঘোরাও না কেন ওটা কিন্তু একটাই প্লেনে থাকবে, যেহেতু ব্যাপারটা স্পেসে চিন্তা করছো। তাহলে আমরা সবসময় কিন্তু এই বোর্ডে আমরা কিন্তু সমতল চিন্তা করবো না, সমতল কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। শূন্য একটা সমতল ভেসে বেড়াচ্ছে, সেই সমতলের মধ্যে দুটো স্ট্রেট লাইন রয়েছে, এই হচ্ছে গল্পটা। তাহলে এইবার ফার্স্ট কন্ডিশনটা আমরা ফিল করলাম যে দুটি লাইনকে একটা প্লেনে থাকতে হবে যদি দুটি লাইনকে প্যারালাল হতে হয়। সবসময় কিন্তু দুটি লাইন, এটাও ভালো করে নোট ডাউন করো যে দুটি লাইন কিন্তু সবসময় কিন্তু একটা প্লেনে থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই। তার মানে টু লাইনস, এভাবে লেখো, টু লাইনস মে লাই অন দি সেম প্লেন অর মে নট লাই অন দি সেম প্লেন। এবং কখন এই দুটো লাইন সেম প্লেনে থাকছে না সেটাও তোমাদেরকে আমি কিন্তু একটা মডেল করে তোমাদেরকে ফিল করিয়ে দিয়েছি। তোমরা সুন্দর করে একটা মডেল বাড়িতে বানানোর চেষ্টা করো, যেখানে একটা ছোট দুটো দেশলাই কাঠি আর দুটো ধরো একটু ছোট্ট একটা কাগজের, মোটা কাগজের একটু ছোট দুটো এরকম রেক্টাঙ্গুলার শেপের একটা টুকরো বা যে কোনো শেপের টুকরো, যাতে প্লেন, দুটো প্লেন বোঝানো যায়। এইবার ওই দুটো প্লেনকে এমনভাবে রাখো যে দুটো প্লেন এরকম আলাদা একটা প্লেন করো। এরকম ধরো আমি তোকে বলছি, ধরো এইরকম দুটো দেশলাই মোটা বোর্ড, এইরকম ভাবে দুটো প্লেন তোমরা এইভাবে চিন্তা করলে, তাহলে এই একটা প্লেনে একটা লাইন ফেললে আর এই প্লেনে একটা লাইন ফেললে, তাহলে দুটো লাইন কিন্তু সেম প্লেনে নেই। এইটা বোঝানোর জন্য ছোট করে তোমরা একটা মডেল তৈরি করতে পারো। যাই হোক, এইবার আমার কথা হচ্ছে যে এই কন্ডিশনটা, নাম্বার ওয়ান কন্ডিশনটা, এটাই কি একদম সাফিসিয়েন্ট? অর্থাৎ দুটো লাইন প্যারালাল হতে গেলে তারা একটা প্লেনে লাই করবে, এটা তো একটা কন্ডিশন অবশ্যই। কিন্তু এই একটা কন্ডিশন দিলেই কি আমার কি সবসময় কি দুটো লাইন প্যারালাল হবে? যেমন মনে করো এই যে একটা আমি তোমাদের সামনে এইরকম একটা এই প্লেন আমি দেখাচ্ছি, ধরো এই একটা প্লেন। আচ্ছা দেখো, এইটা ধরো এই প্লেনের মধ্যে এই লাইনটা রয়েছে আর এই লাইনটা রয়েছে, দেখে বুঝতে পারছি এটা প্যারালাল, তাই তো? আচ্ছা যদি এই লাইনটা এরকম থাকে তাহলে তো দুটো লাইন প্যারালাল নয়। তাহলে দেখো সবসময় যদি দুটো লাইন একটা প্লেনে থাকে তারা কিন্তু প্যারালাল হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখন আমাকে আরো কিছু কন্ডিশন দিয়ে এর একটা বাঁধন দিতে হবে যাতে লাইন দুটো প্যারালাল হয়। তাহলে লাইন দুটো প্যারালাল হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে দে মাস্ট লাই অন দি সেম প্লেন। সেকেন্ড হচ্ছে ইফ extended on both sides the lines never intersect। এবার ভালো করে ফিল করো যে মনে করো যেটা বলছিলাম যে এই যে দেখো একটা এই প্লেন, এই প্লেনের মধ্যে এই একটা লাইন আর এই একটা লাইন, যদি দুটো লাইন যদি প্যারালাল না হয় তাহলে দুটো লাইন কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। আর যদি প্যারালাল হয় তাহলে কিন্তু দুটো লাইন তুমি দুদিকে যত খুশি বাড়িয়ে দাও কখনো কিন্তু এরা কিন্তু ইন্টারসেক্ট করবে না। তাহলে এইটা বুঝতেই পারছো যে দুটো লাইন যদি আমরা বোথ সাইড এক্সটেন্ড করি তাহলে দে নেভার ইন্টারসেক্ট ইচ আদার। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আচ্ছা এইবার আর কোনো কন্ডিশন যদিও নেই, কারণ এইটা মানে এক্সটেন্ডেড অন বোথ সাইডস দ্য লাইনস নেভার ইন্টারসেক্ট মানেই হচ্ছে যখনই দুটো লাইন ইন্টারসেক্ট করবে না তাদের মধ্যে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল হবে, তাই না? মনে করো এই লাইন দুটো যদি এইরকম হয়, অর্থাৎ দেখো এটা বেঁকে গেছে, অর্থাৎ কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করছে, তাহলে এই পজিশনে এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স, এই পজিশনে এই লাইনের মধ্যে ডিস্টেন্স কিন্তু সেম নয়। যদি এই লাইন দুটো যদি প্যারালাল হয় তখনই কিন্তু এদের মধ্যে ইন অল পজিশনস এই লাইন দুটোর মধ্যে ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল হচ্ছে। তাহলে এটা কি বলার আর থার্ড পয়েন্টে কি লেখার প্রয়োজন আছে
কেন? আমরা তো এই লাইন দুটো নেভার ইন্টারসেক্ট বলেই দিয়েছি। যখনই নেভার ইন্টারসেক্ট হচ্ছে তখনই কিন্তু তাদের মধ্যে ইন অল পজিশনস, অল পয়েন্টস, তাদের কিন্তু ডিস্টেন্সটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইন্স আর অলওয়েজ ইকুয়াল ইন অল পজিশনস। তাহলে তবুও থার্ড পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ থার্ড পয়েন্টের কথা সেকেন্ড পয়েন্টেই বলা আছে। তবুও আমরা থার্ড পয়েন্টটা একটু লিখে নেব। দ্য perpendicular distance between two lines are always equal in all positions। সমস্ত জায়গায় ওই লাইন দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা এটা ভালো করে নিশ্চয়ই প্রত্যেকে ফিল করে নিয়েছি যে দুটো লাইন প্যারালাল হওয়ার কন্ডিশনটা কি, এটা ফিল করলাম এবং তার কন্ডিশনগুলো ভালো করে বুঝতে পারলাম। আর এটাও বুঝতে পারলাম যে দুটো লাইন কিন্তু সবসময় এক প্লেনে থাকতেও পারে, নাও থাকতে পারে। সবসময় যে এক প্লেনে থাকবে এমন কোনো কথা নেই। আর দুটো লাইন দেখো, এইবার তোমরা যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারো যে দুটো লাইন কখন এক প্লেনে থাকবে, আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে করছি। দুটো লাইন, দুটো স্ট্রেট লাইন কখন এক প্লেনে থাকবে? দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তারা অবশ্যই একটা প্লেনে থাকবে, কারণ এটাই ছিল প্যারালাল হওয়ার কন্ডিশন। দ্য লাইন্স মাস্ট লাই অন দি সেম প্লেন। দেখো, চিন্তা করো, এই যে দুটো লাইন, এই দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে, ধরো ইন্টারসেক্ট করেছে, যে কোনোভাবেই করুক, এইভাবে করতে পারে। দেখো, ইন্টারসেক্ট করলেই তারা কিন্তু একটা প্লেনে থাকবে। ভাবনাটা এইভাবে ভাবতে পারি না? দুটো লাইন যদি ইন্টারসেক্ট করি, দেখো এই দেখো ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্ট করলে এই একটা প্লেন দিয়ে দাও, প্লেনের পরে দেখো দুটো লাইন দেখো লাই করে আছে। তার মানে দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে তারা এক প্লেনে তাহলে থাকবে। এবার যে দুটো লাইন যদি দেখো এরকম হয়, দেখো এরকম ইন্টারসেক্ট করছে না, প্যারালালও নয়, তাহলে তখন তারা এক প্লেনে থাকবে না। তাহলে এখান থেকে আমরা ফিল করতে পারছি দুটো লাইন কখন এক প্লেনে থাকবে না, যদি দুটো লাইন তারা যদি ইন্টারসেক্ট না করে এবং তারা যদি প্যারালাল না হয়। তাহলে এইরকম দেখো, এই যে আজকে তোমরা যেটা শিখলে সেটা কিন্তু তোমাদের অনেক বড় যখন হবে তখন কিন্তু তোমাদের এই কনসেপ্টগুলো ভীষণ কাজে লাগবে। এইবার আমরা একজন জ্যামিতির একজন খুব বড় মাপের একজন ম্যাথমেটিশিয়ান, যিনি জ্যামিতি নিয়ে কাজ করেছিলেন স্কটল্যান্ডের, তার কথা বলবো। তিনি হচ্ছেন জন প্লেফেয়ার। দেখো, জন প্লেফেয়ার, তার একটা অ্যাক্সিয়াম আজকে আমরা আলোচনা করব। জন প্লেফেয়ার অ্যাক্সিয়াম। অ্যাক্সিয়ামের বাংলা হচ্ছে স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ অ্যাক্সিয়াম মানে হচ্ছে যে এমন কিছু স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলোকে প্রুফ ছাড়াই ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়েছেন এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। এটা নিয়ে তোমার কোনো প্রুফের এখানে কোনো ব্যাপার নেই, কোনো প্রমাণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু এই অ্যাক্সিয়াম দিয়ে অন্যান্য থিওরেম আমরা প্রুফ করব। তাহলে এইরকম কিছু অ্যাক্সিয়াম আছে। ইউক্লিড একজন বড় তিনি ম্যাথমেটিশিয়ান, তার কিছু অ্যাক্সিয়াম আছে, আর জন প্লেফেয়ার তার এরকম কিছু অ্যাক্সিয়াম আছে। আজকে এই সরলরেখার উপরে জন প্লেফেয়ারের একটা গুরুত্বপূর্ণ অ্যাক্সিয়াম আমরা একটু আলোচনা করে নেব। আমরা অ্যাক্সিয়ামটা লিখছি, টু ইন্টারসেক্টিং straight lines
straight lines never be parallel with a third straight line. অন্য একটা সরলরেখার সঙ্গে টু ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন্স, এখানে সাইমালটেনিয়াসলি লিখে দাও, একই সঙ্গে সাইমালটেনিয়াসলি, টু ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন সাইমালটেনিয়াসলি নেভার বি প্যারালাল উইথ এ থার্ড স্ট্রেট লাইন। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, এই হচ্ছে দুটি ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন্স। এইবার তুমি এমন কোনো স্ট্রেট লাইন কি ড্র করতে পারবে যেটা এর সঙ্গে প্যারালাল হবে আবার এর সঙ্গে প্যারালাল হবে? নিশ্চিত হবে না। এই যে থার্ড লাইন, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন, তাহলে 1 আর 2 হচ্ছে ইন্টারসেক্টিং লাইন্স, এবং তারা কিন্তু থার্ড লাইনের সঙ্গে দুজনে একসঙ্গে প্যারালাল হতে পারবে না। এই দুজনের মধ্যে একজন প্যারালাল হতে পারে, কিন্তু দুজন একই সাথে সাইমালটেনিয়াসলি দুজন একই সঙ্গে থার্ড লাইনে প্যারালাল হতে পারবে না। এটা হচ্ছে জন প্লেফেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সিয়াম। এবার হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস, বাংলায় বলে সমরেখ বিন্দু। কোলিনিয়ার পয়েন্টস, দেখো আমরা দুটি পয়েন্ট দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন আমরা ড্র করতে পারি, সবাই জানি। অর্থাৎ এরকম পৃথিবীতে এরকম ঘটনা ঘটবে না যে দুটি পয়েন্ট একটা স্ট্রেট লাইনে লাই করবে না, বলো ঠিক কিনা? তুমি যে কোনো জায়গায় দুটো পয়েন্ট নাও, একটা আকাশে একটা বাতাসে, যে কোনো জায়গায় দুটো পয়েন্ট নাও, তুমি দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন অবভিয়াসলি ড্র করতে পারবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে দুটো পয়েন্ট কিন্তু সবসময়ই কিন্তু একটা স্ট্রেট লাইনের উপরে থাকে। কিন্তু সমস্যা কোথায় শুরু হয়? সমস্যা হয় দুটো পয়েন্টের বেশি যদি পয়েন্ট হয়। যখন 3টে পয়েন্ট হবে তখনই প্রবলেমটা শুরু হতে পারে। যে কারণে যখন তোমরা গ্রাফ ড্র করবে, যখন ক্লাস 9 বা 10-এ যখন তোমরা গ্রাফ আঁকবে, তখন দেখবে যে তোমাদেরকে 3টে পয়েন্ট কনসিডার করতে বলা হয়। একটা ইকুয়েশন তোমরা দেখবে এরকম এরকম সিচুয়েশন তৈরি হবে যে একটা ইকুয়েশন বলে দিল, সেই ইকুয়েশনটাকে ইকুয়েশনে গ্রাফ ড্র করতে বলা হচ্ছে। এবার তোমাদের করতে হবে 3টে পয়েন্ট ওই ইকুয়েশন থেকে তৈরি করে নিতে হয়, তারপরে 3টে পয়েন্ট গ্রাফ কাগজে, গ্রাফ পেপারে 3টে পয়েন্ট প্লট করে তারপরে কানেক্ট করতে হয়। তাহলে আমরা একটা স্ট্রেট লাইন সেখানে পাই, সেই স্ট্রেট লাইনটাই আমাকে গ্রাফে আঁকতে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে এই প্রশ্ন করে যে স্যার 3টে পয়েন্টের কি দরকার? দুটো পয়েন্ট নিলেই তো হয়, দুটো পয়েন্ট নিলে তো আমি স্ট্রেট লাইনটাই পেয়ে যাব। 3টে পয়েন্টটা হচ্ছে এই জন্য ওটা একটা ভেরিফিকেশন পয়েন্ট। অর্থাৎ দুটো পয়েন্ট দিলে, ধরো তোমার একটা পয়েন্ট ভুল হয়ে গেছে, তোমার ক্যালকুলেশন করতে গিয়ে দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট মনে করো ভুল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, ধরো এইরকম হচ্ছে গল্পটা, ধরো এইখানে একটা পয়েন্ট পেয়েছো আর একটা পয়েন্ট পেয়েছো এইখানে। এইবার তুমি এই দুটো পয়েন্ট দুটো কানেক্ট করে দিলে ব্যাস স্ট্রেট লাইন পেয়ে গেলে, বললে গ্রাফ। কিন্তু তোমার হয়েছে কি, এই পয়েন্টটা তোমার ভুল হয়ে গেছে, এই পয়েন্টটা রাইট আছে কিন্তু এই পয়েন্টটা ভুল হয়ে গেছে। তুমি ভাবলে আমি তো গ্রাফটা ঠিক করে আসলাম, আমার তো একটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে, কিন্তু এই পয়েন্টটা যে ভুল সেটা কিন্তু বুঝতে পারোনি। এবার যদি 3টে পয়েন্ট নেওয়া হয় তখনই কিন্তু তোমার ভুল ধরা পড়বে। 3টে পয়েন্ট দেখো, মনে করো এই পয়েন্টটা ভুল, এইবার দেখা গেল যে আর একটা পয়েন্ট নিয়েছো, সেই পয়েন্টটা মনে করো এইখানে এসছে। তাহলে তখন তুমি এইবার বুঝতে পারছো যে 3টে পয়েন্ট, যেহেতু আমরা 3টে পয়েন্ট এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে আমরা কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। যদি 3টে পয়েন্ট একদম একটা স্ট্রেট লাইনের উপরে লাই করে তখনই আমাদের গ্রাফটা সঠিক হয়। এই জন্য গ্রাফ যখন তোমরা
ক্লাস 9 আমি জানি না, মনে করতে পারছি না, মনে হয় ক্লাস 9 বা 10-এ আছে গ্রাফ। যখন তোমরা গ্রাফ ড্র করবে তখন দেখবে 3টে পয়েন্ট কনসিডার করতে হয়, কিন্তু 2টো পয়েন্টও হয়, কিন্তু 3টে পয়েন্ট কনসিডার করার জন্য এইটাই হচ্ছে কারণ, লজিক, যে তুমি নিজেই ভেরিফাই করতে পারবে তোমার ভুল হয়েছে কিনা। এবার সমরেখ বিন্দু নামটা থেকে বোঝা যাচ্ছে, বাংলা নামটা থেকে বোঝা যাচ্ছে যে একই রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে অবস্থিত যে বিন্দুগুলি সেগুলি হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে যেটা প্রথমে আলোচনা করলাম যে দুটি বিন্দু সবসময় তো একটা রেখার উপরে হয়, তাহলে সমস্যাটা হয় দুয়ের বেশি বিন্দু থেকে। তাহলে ওই জন্য আমাদের ডেফিনেশনটা এইভাবে তৈরি করব যে 3টে বা 3টের বেশি কোনো পয়েন্ট যখন একটা স্ট্রেট লাইনের উপরে লাই করে তখন সেই পয়েন্টগুলোকে বলা হয় কোলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু। ব্যাপারটা দেখো, আমরা ডেফিনেশনটা একটু লিখে নিই, তোমরা নোট ডাউন করো। When 3 or more points lie on same line are called collinear points. কখনো সমরেখ বিন্দু নিয়ে এই মিসকনসেপশন যেন না হয় যে 3টি বিন্দুই খালি হবে, 4টে 5টা, 3 বা 3-এর বেশি। মনে করো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই 3টে পয়েন্ট তোমরা একটা স্ট্রেট লাইন ড্র করে দাও, এবং এ বি সি 3টে পয়েন্ট, এবং স্ট্রেট লাইনের এইখানে একটা পয়েন্ট দাও পি, এটা এদিকে একটা অ্যারো দিয়ে দাও, এদিকে একটা অ্যারো দিয়ে দাও, এখানে একটা কিউ দাও। তাহলে এখানে লেখো এ কমা বি কমা সি লাই অন পি কিউ লাইন। এইভাবে আমরা লাইনের সিম্বল দিই, সেটা আগের ক্লাসেই আমি বলে নিয়েছি। তাহলে এবিসি লাই অন পি কিউ, দেয়ারফর এ বি সি আর কোলিনিয়ার পয়েন্টস, কোলিনিয়ার পয়েন্টস। এবার কখন কোলিনিয়ার হচ্ছে না? আচ্ছা দেখো তো, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ভালো করে খেয়াল করে দেখো, এই 3টে পয়েন্ট কিন্তু একটা লাইনের মধ্যে পড়ে নেই। এই পয়েন্ট দুটো এই লাইনে পড়ে আছে, আবার এই পয়েন্ট দুটো আর একটা লাইনে আছে, তাহলে 3টে পয়েন্ট কিন্তু সেম লাইনে নেই। তাই জন্য এই সিচুয়েশনে এ কমা বি কমা সি আর নন কোলিনিয়ার পয়েন্টস। নন কোলিনিয়ার পয়েন্টস, অসমরেখ বিন্দু। তাহলে দেখো, এই অসমরেখ বিন্দু যখন হয়, ধরো 3টে বিন্দু যখন অসমরেখ হয় তখন কোন চিত্র পাওয়া যায়? তখন দেখো 3টে বিন্দু, যদি আমরা 3টে বিন্দুকে কানেক্ট করি স্ট্রেট লাইন দিয়ে, তাহলে তৈরি হয় হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। এইবার আমরা আলোচনা করব সমবিন্দু সরলরেখা। এরপর হচ্ছে কনকারেন্ট স্ট্রেট লাইনস বা সমবিন্দু সরলরেখা। দেখো, সমবিন্দু সরলরেখা আমরা জানি যে দুটো স্ট্রেট লাইন তারা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করতেও পারে, নাও করতে পারে। আমি আরেকবার তোমাদের সিচুয়েশনটা দেখাচ্ছি। দেখো, এই দুটো স্ট্রেট লাইন এরকম দূরে দূরে আছে, একটা এদিকে একটা এদিকে, দেখো ওরা কিন্তু ইন্টারসেক্ট করেনি। যদি ইন্টারসেক্ট করে তাহলে ব্যাপারটা এরকমভাবে হবে, এটা হচ্ছে দুটো লাইন ইন্টারসেক্ট করছে। তাহলে দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে যদি এরকম হয় যে 3টে বা 3টের বেশি স্ট্রেট লাইন যদি একটা সেম কোন একটা পয়েন্ট দিয়ে যায়, তখন তারা হবে কনকারেন্ট স্ট্রেট লাইনস বা সমবিন্দু সরলরেখা। ব্যাপারটা কিরকম? ধরো এইরকম একটা স্ট্রেট লাইন, এইরকম একটা স্ট্রেট লাইন, এইরকম একটা স্ট্রেট লাইন,
সমস্ত দেখো এই পয়েন্টটাই একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এই যে এই স্ট্রেট লাইনটা তুমি নাম দিয়ে দাও ধরো এ বি, এইটা নাম দিয়ে দাও সি ডি, এইটা হচ্ছে ই এফ, এইটা হচ্ছে জি এইচ। তাহলে এই যে দেখো এতগুলো স্ট্রেট লাইন, তোমার একটা দুটো তিনটে চারটে, টোটাল চারটে স্ট্রেট লাইন এখানে। তাহলে চারটে স্ট্রেট লাইন তারা কিন্তু একটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। তাহলে আমরা লিখছি যে এ বি স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে জিএইচ স্ট্রেট লাইন, সিডি স্ট্রেট লাইন, আর হচ্ছে ইএফ স্ট্রেট লাইন। pass through a common point. They are concurrent straight lines, বলা হয় সমবিন্দু সরলরেখা। এই যে পয়েন্টে এই লাইনগুলো ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটাকে বলা হয় সম্পাত বিন্দু, পয়েন্ট অফ কনকারেন্স, পয়েন্ট অফ কনকারেন্স বা সম্পাত বিন্দু। যে বিন্দুতে সরলরেখাগুলো মিলিত হচ্ছে, ইন্টারসেক্টেড হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় সম্পাত বিন্দু। তাহলে মোটামুটিভাবে আমাদের জিওমেট্রির আজকে এই স্ট্রেট লাইনের মোটামুটি যে খুঁটিনাটি যে সমস্তগুলো ছিল, যেগুলো একদম বেসিক কনসেপ্ট, সেগুলো আজকে আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম। তাহলে আমরা একটু ব্রিফ করে নিই, প্রথম থেকে আমরা শুরু করি যে কি কি আলোচনা শুরু করেছিলাম। প্রথম ফার্স্ট পর্বে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে শুরু করি। যে স্ট্রেট লাইন প্রথমে তো তৈরি হয়নি, প্রথম জ্যামিতির প্রথম যে জ্যামিতিতে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে বিন্দু। বিন্দুই এই যত রেখা বা যত চিত্র তৈরি করেছে। তাহলে বিন্দুই হচ্ছে একদম জ্যামিতির শুরু বলতে পারো। এবং বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে কোনো ডাইমেনশন নেই। বিন্দু একটা এমন কনসেপ্ট, তুমি যতই তাকে মাপতে যাও তুমি মাপতে পারবে না। বিন্দু হচ্ছে দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, ব্যাপারটা এইরকম। কিন্তু দুটো লাইন কিন্তু তৈরি হচ্ছে বিন্দু দিয়ে। অনেকটা ডিম আগে না মুরগি আগে, ব্যাপারটা ওই রকম। রেখা আগে না বিন্দু আগে, ব্যাপারটা ওই রকম ভাবে ভাবনা করা যেতে পারে। ব্যাপারটা মজা লাগবে অবশ্য। যে দুটি সরলরেখা যখন ইন্টারসেক্ট করছে তখন তৈরি হচ্ছে একটা বিন্দু। তাহলে সরলরেখা তৈরি হলো তো বিন্দু দিয়েই। তাহলে বিন্দু আগে হবে না সরলরেখা আগে হবে, যাই হোক সেটা অন্য প্রশ্ন। মূল ব্যাপারটা হচ্ছে একটা বিন্দু কল্পনা করতে হবে। সেই বিন্দুটা চলতে শুরু করলো, চলতে গিয়ে বিন্দুটা তৈরি করলো দুটো জিনিস, একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এই বক্ররেখা নিয়ে বিরাট বড় জ্যামিতি আছে। যখন তোমরা আরো অ্যাডভান্স লেভেলে জ্যামিতি করবে দেখবে বক্ররেখা সরলরেখা যখন নয়, বিন্দু যখন তার ডাইরেকশন চেঞ্জ করে যখন বিন্দু যখন চলমান হয় তখন বিভিন্ন ধরনের চিত্র তৈরি হয়। সেই চিত্রগুলো সম্পর্কে আমরা পরে পড়াশোনা করব। তাহলে আপাতত সরলরেখার মধ্যেই ফোকাস করেছি। বিন্দু চলতে গিয়ে তৈরি করলো সরলরেখা। কিভাবে চললো? যে উইদাউট চেঞ্জিং ইটস ডাইরেকশন। বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে বিন্দু যদি চলতে শুরু করে তাহলে বিন্দু তৈরি করবে হচ্ছে একটা সরলরেখা। তাহলে রেখা যেটা বিন্দু চলার ফলে যেটা তৈরি হলো সেটা দুরকম, একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে বক্ররেখা। তাহলে সরলরেখা বা স্ট্রেট লাইন সেটা কিভাবে আমরা ডিফাইন করেছিলাম? যে সরলরেখা হচ্ছে যদি বিন্দু কোনো গতিশীল হয়, বিন্দু গতিশীল হয় এবং বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে যদি চলতে শুরু করে তাহলেই সেটা হবে হচ্ছে একটা সরলরেখা। এইটা আমরা বুঝেছিলাম। এবং সরলরেখাকে আরেকভাবে আমরা চিনতে পেরেছিলাম যে দুটি
অবস্থানের মধ্যে বা দুটি বিন্দুর মধ্যে যদি ন্যূনতম দূরত্ব যদি মেজার করতে হয় তাহলে কিন্তু সেটা তৈরি করবে একটা রেখাংশ, নট সরলরেখা, রেখাংশ, লাইন সেগমেন্ট। এরকম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো কিন্তু আমরা খুব ভালো করে ফিল করে নেব যে স্ট্রেট লাইন, লাইন সেগমেন্ট, রে, আমি এটা আগের ক্লাসেই ব্যাখ্যা করেছি, তোমরা আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে এরপরে তোমার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্যারালাল লাইনস, সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা বলতে গিয়ে আমি তোমাদেরকে প্লেনের ধারণা দিয়েছিলাম যে কিভাবে রেখা, দুটি সরলরেখা সবসময় যে একটা প্লেনে থাকবেই এমন কোনো কথা নেই, বিভিন্ন প্লেনে লাই করতে পারে। আবার দুটি সমান্তরাল সরলরেখা সেটা কিন্তু একটা প্লেনেই লাই করবে। আমাদের এইটা ভাবতে গিয়ে ছোটবেলায় খুব অসুবিধা হয়, কারণ অনেক সময় জ্যামিতিতে সমতলিক চিত্র এইটা শব্দটা বারবার আসে, অর্থাৎ এমন একটা চিত্র যে চিত্রটা সমতলিক হবে, মানে চিত্রটা সমতলে ফিট করা যাবে। এটা নিয়ে আমি একটা ছোট্ট কথা একটু বলি। দেখো, একটা ত্রিভুজ, তিনটে বিন্দু, তোমার একটা খাতায় তিনটে বিন্দু প্লট করলে, তিনটি বিন্দুকে তিনটি সরলরেখা দিয়ে কানেক্ট করলে ব্যাস যে চিত্রটা তৈরি হলো সেটা হচ্ছে একটা ত্রিভুজ। সেটা খাতার পৃষ্ঠার উপরেই আছে, খাতার পৃষ্ঠাটাই হচ্ছে সেই সমতল। তাহলে ওই ত্রিভুজটা হচ্ছে একটা সমতলিক চিত্র। এইবার দেখো তো, আমি একটু বিন্দু সংখ্যা বাড়িয়ে দিলাম, হয়ে গেল একটা 4টে বিন্দু চতুর্ভুজ তৈরি হবে। এইবার জিনিসটা খেয়াল করো, তোমাদের কিরকম দেখো মজা লাগবে জিনিসটা। দেখো দেখো এই দেখো একটা প্লেন, এই প্লেনের উপরে ধরো এইখানে একটা বিন্দু রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে, এইখানে একটা বিন্দু রয়েছে। এইবার এই 4টে বিন্দু যদি কানেক্ট করো তাহলে তৈরি হবে একটা প্রথম চতুর্ভুজ, 4টে বাহু বিশিষ্ট, ভুজ বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্র। আচ্ছা, সমতলিক কথাটা জ্যামিতিতে কেন ব্যবহার করা হয় এইবার তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে একটা বিন্দু, একটা নতুন সিচুয়েশন বলছি। দেখো এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, আর এইখানে একটা বিন্দু। আরে একটা বিন্দু উপরে উঠে গেছে, তিনটে বিন্দু এই প্লেনে, আর একটা বিন্দু উপরে উঠে গেছে। এবার কানেক্ট করো তো, এইখান থেকে একটা কানেক্ট হলো, এই কানেক্ট হলো, এই কানেক্ট হলো, এরকম উঠে গেল। তাহলে ব্যাপারটা কি? এটা একটা চতুর্ভুজ কি হলো? হ্যাঁ, 4টে বাহু বিশিষ্ট হলো, চতুর্ভুজ বলা যেতে পারে, বাট সমতলিক বলা যাবে না। তাহলে ব্যাপারটা ফিল করো যে একটা বিন্দু, 4টে বিন্দুর মধ্যে 3টে বিন্দু তোমার খাতার পৃষ্ঠায় আছে, আর একটা বিন্দু ইপসিতার নাকের কাছে চলে এসছে। এইবার ওই ইপসিতার নাকের কাছ থেকে বিন্দুটা এক সরলরেখাংশ দিয়ে আমি বাকি বিন্দুগুলোর সঙ্গে কানেক্ট করছি পরপর পরপর, মানে একটা বিন্দুর সঙ্গে সেকেন্ড, থার্ড, ফোর্থ, আবার ওই বিন্দুটার সঙ্গে কানেক্ট হবে। তাহলে দেখো যেটা তৈরি হলো সেটা কিন্তু এক সমতলে নেই। কেমন এটা, এইটা একসঙ্গে আছে, আবার এখান থেকে একটা পার্ট যেন বেরিয়ে এরকম করে এসছে, তাহলে এইটা কিন্তু সমতলিক নয়। এই জন্য জ্যামিতিতে আমাদের, যেহেতু তোমরা এখন তো এইরকম জ্যামিতি দেখবে অবশ্যই আছে যখন অনেক হায়ার ক্লাসে যাবে, যখন সমতলিক নয়, এক সমতল থেকে আরেক সমতলে একটা যেন তোমার একটা বক্রতল তৈরি হচ্ছে। বক্রতল, সমতল থেকে বক্রতলে যখন তোমরা জ্যামিতি করবে তখন তোমরা এইগুলোকে আরো ভালো ফিল করতে পারবে। যেহেতু তোমাদের এখন ছোট ক্লাস, তাই তোমাদের এখন কিন্তু সমতলিক জ্যামিতি, অর্থাৎ এক সমতলে সমস্ত চিত্রগুলো কিন্তু আছে, তাই জন্যই সমতলিক কথাটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এই সমান্তরাল সরলরেখা বলতে গিয়ে এই সব ধারণাগুলো আমরা পেয়েছি যে দুটি সরলরেখা এক সমতলে নেই, এক সমতলে আছে। সমান্তরাল হতে গেলে অবশ্যই কি হতে হবে, তাদেরকে একটা সমতলে থাকতে হবে এবং তাদেরকে বোথ সাইডে যদি যত খুশি এক্সটেন্ডেড করা যায়, তারা কোনো জায়গাতেই তারা কিন্তু ইন্টারসেক্ট করবে না। আমি যদি এখান থেকে দুটো সরলরেখার, আমি যদি এই যে দুটো স্ট্রেট লাইন, এরা প্যারালাল বলছি, এই দুটো স্ট্রেট লাইনকে এক্সটেন্ডেড করছি, এরা একটা প্লেনে আছে, বুঝতেই পারছো একটা প্লেনে আছে। প্লেনটা কোথায়? প্লেনটা কিন্তু ভালোভাবে ফিল করতে, ইমাজিনারি তো, এটা তো প্লেনটা ফিল করতে হবে। এই যে প্লেন আমি তৈরি করে নিলাম, এইখানে একটা প্লেন মনে মনে তৈরি করে নিলাম। এইবার এই লাইন দুটো এক্সটেন্ডেড করছি, একদম কল্যাণীতে চলে গেল। তাহলে কল্যাণীতে গিয়েও দেখলাম লাইন দুটো কিন্তু ইন্টারসেক্ট করলো না। তাহলে এইরকম ভাবে লাইন দুটোকে যত দূরেই পাঠানো হোক না কেন, যেখানেই পাঠানো হোক না কেন, লাইন দুটো কিন্তু কখনোই ইন্টারসেক্ট করছে না।
তাহলে এই লাইন দুটো হচ্ছে প্যারালাল লাইন। আমি থার্ড পয়েন্ট একটা বলেছিলাম যে প্যারালাল লাইনের ওটা একটা ক্যারেক্টার, ওটার কন্ডিশন বললাম না, কারণ সেকেন্ড পয়েন্টেই থার্ড পয়েন্টের কথা বলা আছে যে দুটো লাইনের মধ্যে ইন অল পজিশনস পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ইকুয়াল, এটা আমরা কিন্তু বলেছি। এইবার আমার একটা খুব সুন্দর প্রশ্ন ছিল যে দুটো লাইন কখন এক প্লেনে থাকবে। দেখো আমাদের সম্পদ বলেছে দুটো লাইন একটা প্লেনে থাকবেই কখন, যদি তারা প্যারালাল হয়। অবশ্যই ঠিকই বলেছি। আর একটা আমি বলেছি যে দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে, দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তারাও কিন্তু একটা প্লেনে থাকবে। দেখো ইন্টারসেক্ট করেছে, সব সময় যে কোনো পজিশনে ইন্টারসেক্ট করলেই তাদেরকে মধ্যে দিয়ে কিন্তু একটা প্লেন ড্র করা যায়। কিন্তু যদি এই দুটো যদি আলাদা থাকে তাহলে কিন্তু প্যারালাল না হয়, এরা তো প্যারালাল নয়, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে, এরকম গেছে, তাহলে দুটো লাইন দিয়ে কিন্তু একটা কিন্তু প্লেন ড্র করা যাচ্ছে না। প্যারালাল হতে গেলে কিন্তু দুটো লাইনকেই একটা প্লেনে থাকতে হবে। যাই হোক, এরপরে আমরা যেটা বলেছিলাম প্লেফেয়ারের অ্যাক্সিয়াম। প্লেফেয়ার একজন স্কটল্যান্ডের, তিনি বিরাট বড় একজন ম্যাথমেটিশিয়ান, তিনি স্কটল্যান্ডের মিনিস্টারও ছিলেন। যাই হোক, তার সম্পর্কে একটু পড়ে নিও, খুব ইন্টারেস্টিং, মানে অনেক কাজ করেছেন প্লেফেয়ার। তা জন প্লেফেয়ার, তার একটা অ্যাক্সিয়াম হচ্ছে দুটি ইন্টারসেক্টিং লাইন্স, অর্থাৎ দুটি যদি পরস্পর ছেড়ি সরলরেখা, তারা কখনো নেভার প্যারালাল both intersecting straight lines never parallel to a third line. দুটি ইন্টারসেক্টিং লাইন্স, ধরো এই যে দুটি ইন্টারসেক্টিং লাইন্স, এই দুটো লাইন একসঙ্গে আরেকটা লাইনের প্যারালাল হতে পারবে না। এটা একটা প্যারালাল হতে পারে, এই লাইনটা আরেকজনের প্যারালাল হতে পারে, কিন্তু দুটি লাইন একই সঙ্গে আরেকটা লাইনের প্যারালাল হতে পারবে না। এটা প্লেফেয়ারের অ্যাক্সিয়াম। এবং অ্যাক্সিয়াম কি সেটাও একটু ধারণা করে নিয়েছি। আমরা মাঝে মাঝে এই অ্যাক্সিয়াম, ইউক্লিডের অ্যাক্সিয়াম, প্লেফেয়ারের অ্যাক্সিয়াম এগুলো পড়বো। অ্যাক্সিয়ামটা হচ্ছে, এরপরে তোমাদের ইউক্লিডের অ্যাক্সিয়ামও শেখাবো। অ্যাক্সিয়াম হচ্ছে কিছু এই বড় বড় ম্যাথমেটিশিয়ান যারা উপলব্ধি করেছেন, ফিল করেছেন, তারা বলে দিয়েছেন যে এই রুলটা তোমাকে মেনে নিতে হবে, এটার জন্য কোনো প্রুফের দরকার নেই। তাহলে এইগুলোকে বলা হবে অ্যাক্সিয়াম, যে অ্যাক্সিয়ামগুলোকে কাজে লাগিয়ে আমরা বড় বড় থিওরেমগুলোকে এক্সট্রাক্ট প্রুফ করব বা সেগুলোকে ডিরাইভ করব। এবার আমরা পরে পড়লাম হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু। যখন তিনটে বা তিনটে বেশি পয়েন্ট যখন একটা স্ট্রেট লাইনে থাকবে তখন তাদের বলা হবে সমরেখ বিন্দু বা কোলিনিয়ার পয়েন্টস। তারপরে পড়েছি আমরা কনকারেন্ট লাইন্স বা সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা হচ্ছে যখন তিনটে বা তিনটে বেশি স্ট্রেট লাইন একটা পয়েন্টে যাবে তখন সেই লাইনগুলোকে বলা হবে কনকারেন্ট লাইন্স, এবং ওই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ কনকারেন্স, দ্যাট ইজ সম্পাত বিন্দু। আজকে তাহলে জ্যামিতির এই যে সরলরেখা বিষয়ে যত খুঁটিনাটি আমরা বেসিক পর্বে আমরা শিখলাম, তাহলে আজকে জ্যামিতির পর্বটা হচ্ছে এই পর্যন্ত।